আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৭১তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি আমরা আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাইকে উৎসর্গ করছি। আজকের এই এপিসোডের মধ্যে রেমিটেন্স যোদ্ধা ভাইদের সাথে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক বিষয় রয়েছে, যার কারণে যারা রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন তারা আজকের এই ঘটনার সাথে কিছুটা হলেও নিজেকে মেলাতে পারবেন। হয়তোবা আমরা বাংলাদেশের এই বাস্তবতায় এখানে বসে আপনাদের ওই কষ্টটা বুঝতে পারবো না, তবে এই ঘটনার মাধ্যম দিয়ে কিছুটা হলেও আমাদের লিসেনারদের মধ্যে অনেকেই আপনাদের কষ্টটা অনুভব করতে পারবেন। চলুন আজকের ঘটনায় চলে যাই। তবে ঘটনায় যাওয়ার আগে সেই কয়েকটি কথা যেটা সবসময় বলি, যে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর বেশি বেশি করে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, যাতে করে আরও অনেক লোক আজকের এই এপিসোডটি শুনতে পারে। ঘটনা কেমন লাগছে তা জানি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মাহবুব হাসান সিয়াম। ওনার অনেকগুলো ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি, তবে মাঝখানে বেশ একটা গ্যাপ ছিল। এই ঘটনাটি যখন উনি পাঠান তখন উনি শুরুতেই বলে দিয়েছিলেন যে এই ঘটনার সাথে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের একটা সম্পর্ক রয়েছে। তো চলুন চলে যাই ঘটনায়। আর সিয়াম ভাইয়ের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। মূলত এই ঘটনাটি উনি ওনার এক চাচ্চুর মুখে শুনেছিলেন। আপন চাচ্চু না বা আত্মীয় স্বজন না, প্রতিবেশী, বাট উনি খুব ভালো একজন মানুষ। আর প্রতিবেশী চাচ্চু হলেও ওনার ব্যবহার, আচার আচরণ কখনোই কিন্তু মনে হয় না যে উনি আসলে অনাত্মীয়। মূলত বহুদিন আগে উনি সৌদি আরবে গিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো প্রথমবার যখন গিয়েছিলেন তখন জানা যায়, বা ছোটবেলাতে এই সিয়াম ভাই শুনেছিলেন যে উনি নাকি হারিয়ে গিয়েছিলেন। অনেকদিন পর তাকে পাওয়া গিয়েছিল, অনেকদিন পর উনি দেশে এসেছিলেন। এরপরে বেশ বড় একটা গ্যাপ দিয়ে আবার উনি সৌদি আরবে গিয়েছিলেন। তো চলুন সেই ঘটনায় যাই, যেই ঘটনার প্রেক্ষাপটে ওনার পরিবার ওনাকে দীর্ঘ সময় খুঁজে পায়নি, উনিও পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি। কি ছিল সেই ভয়ঙ্কর ঘটনা? শুরু করি সেই ঘটনাটি। সাল ১৯৯১। পরিবারে আসলে অভাব ছিল। ওনার বাবা কৃষিকাজ করতেন, এদিকে বেশ কয়েকজন ভাই বোন। ভাইয়েরা সবাই বাবাকে কাজে কর্মে সাহায্য করত। তাছাড়া এত বড় সংসার কিভাবে তার বাবা চালাবেন? আর এই যে আঙ্কেল বা কাকা যিনি, উনি লেখাপড়া করতেন, কিন্তু ওনার বাবা একজন নিরক্ষর মানুষ হলেও লেখাপড়ার যে কি মর্যাদা সেটা উনি বুঝতে পারতেন। উনি ওনার অন্য সন্তানদেরকেও লেখাপড়া করানোর জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেই সন্তানরা যখন দেখলো যে বাবা হাড় ভাঙা খাটুনি করে সংসার চালানোর জন্য, তখন সেই সন্তানরা আসলে ওভাবে আর লেখাপড়া করতে পারেনি বাবার এই কষ্ট দেখে। কিন্তু একটা সন্তান তো লেখাপড়া করবে, এটা কিন্তু ওই আঙ্কেলের বাবা এটা খুব আশা করতেন। এই কারণেই মূলত এই যে আঙ্কেল, যার নাম হচ্ছে ফজলু, এই ফজলু আঙ্কেল উনি চেষ্টা করেছেন লেখাপড়া করার জন্য, কিন্তু আসলে তার ভাইয়েরা যেভাবে পরিশ্রম করে আর উনি স্কুলে যাচ্ছেন, তার ভাইরা মাঠে যাচ্ছে কাজ করতে, উনিও না এই বিষয়টা আসলে ওইভাবে মেনে নিতে পারতেন না যে আমি কি করছি, ক্লাস 8-এ উঠেছি, আমার ভাইরা লেখাপড়া বাদ দিয়ে সংসারে ঘানি টানছে, আমি কিভাবে পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারি। তো এই চিন্তা থেকে বারবার ওনার বাবাকে
বিষয়টা বলতেন, কিন্তু ওনার বাবা রাগ করতেন, বলতেন ফজলু তুই মন দিয়ে লেখাপড়া কর, আমরা সবাই মিলে সংসারটা মোটামুটি ইনশাল্লাহ ভালো করে চালাতে তো পারতেছি, আর তোর বয়স কম, এখন এসব চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এই ফজলু কাকার কিন্তু মনের মধ্যে একান্ত বাসনা ছিল যে উনি ওনার পরিবারের কষ্টটা দূর করবেন। কবে লেখাপড়া শেষ করবেন, কবে চাকরি করবেন, চাকরি করে কয় টাকা বেতন পাবেন, তা দিয়ে উনি ওনার নিজের পরিবার চালাবেন, তখন তো ওনার পরিবার হবে। এই যে ভাইয়েরা তারা লেখাপড়া বাদ দিয়ে যে পরিশ্রম করছে, ভাইদেরকে কিভাবে হেল্প করবেন। আসলে ওনার মনের মধ্যে এই ব্যাপারটা খুব ভালো মতো কাজ করছিল। চিন্তা করলেন যে উনি বিদেশ যাবেন, কারণ ওই সময় ওনার এলাকার আরেকজন ব্যক্তি উনি সৌদি আরবে গিয়েছিলেন, বেশ অবস্থা ভালো হয়ে গিয়েছিল ওই পরিবারের। এই চিন্তা করে উনি ওনার মাকে ব্যাপারটা শেয়ার করেন। ব্যাপারটা শেয়ার করার পর তার মা বলে, আচ্ছা দেখি তোর বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়, এখানে তো খরচের একটা ব্যাপার আছে। তখন ওনার মা মানে ফজলু কাকার মা যখন ফজলু কাকার বাবাকে কথাগুলো বলে, তখন ওনার বাবা বলেন যে ছেলের বয়স তো অনেক কম, বাইরে গিয়ে এত কষ্ট করে কি ও আসলে সইতে পারবে, এই ধকলটা কি ও পারবে, ওকে দিয়ে তো ভারী কাজ কখনো করাই নাই। তো এরকম কথাবার্তা হচ্ছিল যখন ওনার মা ওনার বাবাকে খাবার বেড়ে খাওয়াচ্ছিলেন, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন এই ফজলু কাকাও এই কথাটা শুনছিলেন, ওই সুযোগে বাবার খাবারের সামনে চলে গিয়েছেন, গিয়ে বলছে যে বাবা আমাকে একটু সুযোগ করে দাও, আমি কষ্ট করব, তোমাদের এই কষ্ট দেখে আমি আর আসলে সইতে পারছি না, আমার লেখাপড়ায় মন বসে না, তুমি আমাকে সুযোগটা করে দাও। এই কথা শোনার পর এই ফজলু কাকার বাবা খুব খুশি হলেন এবং উনি বললেন, আচ্ছা ঠিক আছে তুই আপাতত লেখাপড়া চালিয়ে যা, আমি আমার মতো করে খোঁজ খবর নিচ্ছি কিভাবে কি করা যায়, তুই চিন্তা করিস না। তখন কিন্তু বিদেশে যাওয়া মোটেও এত সহজ কাজ ছিল না। এখন যেমন অনেকটা ইজি, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা বিদেশে শ্রমিক পাঠিয়ে থাকেন, এখন তো অনেক ইজি, সরকারিভাবে পাঠানো যায়, লোক পাঠানো যাচ্ছে, মানুষ যাচ্ছে। ওই সময় বিদেশ যাওয়াটা একটা খুব সৌভাগ্যের বিষয় হিসেবে চিন্তা করা হতো, আর ব্যয়বহুলও ছিল বটে, বিশেষ করে বৈধ পথে। এখন অবৈধ পথে তো যাওয়া যায়, ওই সময় সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যেত, বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাওয়া যেত, কিন্তু এই ফজলু কাকার বাবা কোনোভাবেই ফজলু কাকাকে এভাবে অবৈধভাবে পাঠাবেন না, যত কষ্টই হোক বৈধভাবেই পাঠাবেন। এই জন্য ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বৈধভাবে সৌদি আরবে পাঠানোর জন্য। আর এর খরচটাও তো বেশি, বেশ খানিকটা জমি বিক্রি করতে হয়েছিল। এরপর বৈধভাবেই মূলত তাকে পাঠানো হয়। তখন কিন্তু এই ফজলু কাকার বয়স 22 বছর, সাল 1991। উনি ঠিকঠাক মতোই সৌদি আরবে একদম এই পাসপোর্ট হওয়ার পর, ভিসা হওয়ার পর একদম ঠিকঠাক মতো বিমান যোগেই, পায়ে হেঁটে যেতে হয়নি তাকে অবৈধ পন্থায়, বিমান যোগেই উনি সৌদি আরবে চলে আসেন। তো এরপর ওনাকে রিসিভ করে ওখানকার একজন লোক, সেও বাংলাদেশি। তারপর একদিন এক রাত ওই ব্যক্তির সাথেই ছিলেন, তার একটা জায়গা ছিল, থাকার জায়গা, সেখানেই ছিলেন। পরের দিন ওই লোকটা জানালো যে তোমাকে একজন আরাবিয়ান ব্যক্তির সাথে দেখা করাতে নিয়ে যাব এবং তোমার কাজ বুঝিয়ে দিতে হবে। তো পরের দিন তার লোকটার সাথে রওনা দিয়েছেন আর কি, ওই সেই লোকটার সাথে। তো ওই সময়ে যেই যানবাহনগুলো ছিল আর কি, প্রায় 2 ঘন্টা লেগেছিল সেখানে যেতে, সৌদি আরবের একটি শহরে। তো সেই লোকটার বাসায় যাওয়ার পর দেখা গেল বিশাল এক বাংলো বাড়ি, অনেক ধনী একজন ব্যক্তি আর কি। তো বাড়িতে ঢোকার সাথে সাথে দেখা গেল একজন আরাবিয়ান লোক বসে আছে, আর আরাবিয়ান লোকটাই ওনাদেরকে উদ্দেশ্য করে আগে লম্বা একটা সালাম দিল। এরপরে ওই যে ব্যক্তিটা ফজলু কাকাকে নিয়ে আসছে, তার সাথে আরবি ভাষায় কিছু একটা কথাবার্তা হচ্ছিল। উনি তো আরবি ভাষার কিছুই জানতেন না বলতে উনি কোরআন শরীফ পড়তে পারতেন, এমনি আরবি পড়তে পারতেন, কিন্তু আরবি ভাষার যে ব্যাপারটা, যে ভাষাটা শুনে বুঝার ব্যাপারটা, এটা কিন্তু উনি জানতেন না। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার এক পর্যায়ে কথাবার্তা শেষে ওই আরাবিয়ান লোকটির কাছ থেকে সৌদি রিয়ালের এক বান্ডিল নিয়ে ওই লোকটা চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় লোকটা শুধু একটা কথাই বলেছিল যে এই লোকটা আজ থেকে তোমার মালিক, তোমার বস। তো
তো ওখানকার ভাষায় মুদির বলা হয়, যে তোমার মুদির, ইনি যেভাবে করতে বলবেন কাজ সেভাবেই তুমি করবা। আর তোমার কাগজপত্র ঠিকঠাক হয়ে গেলে, যেই কথা বলে তোমাকে নিয়ে আসা হয়েছে, তুমি সেই কাজে যোগদান করতে পারবা। এখন এই সমস্ত কথা তো আসলে এই ফজলু কাকা খুব ভালো বুঝতে পারেন নাই। উনি বলছেন আচ্ছা ঠিক আছে। এরপর ওই লোকটা চলে যায়। এরপর ওই আরাবিয়ান লোকটি ফজলু কাকাকে হাতের ইশারায় কাছে ডাকে। তো উনি যান, নাম জিজ্ঞেস করে। তো উনি ওই নামটা শুধু বলতে পারছিলেন। তো এরপরে আসলে কিছুই বুঝতে পারছেন না। পাশের ঘরে থাকা একজন লোককে ডেকে নিয়ে আসে সেই মুদির। ওই লোকটা আবার বাংলাদেশী, দীর্ঘদিন যাবৎ আরব দেশে থাকার কারণে ওখানকার লোকাল যে আরাবিয়ান যে ভাষাটা, এটা উনি শিখে গেছেন। ওই লোকটার মাধ্যমে এই ফজলু কাকা জানতে পারেন যে এই মুদিরের কাছে নাকি বেশ অনেক টাকার বিনিময়ে এই ফজলু কাকাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আরবে এই ধরনের প্রক্রিয়া ওই সময় ছিল, এটা জানা গেল আর কি। এই কথা শুনে তো ফজলু কাকার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। কারণ দেশে থাকা অবস্থায় ওই আদম ব্যবসায়ী ওনাদেরকে অন্য কথা শুনিয়েছিল, যে কাজ হবে অফিসে, অফিসে তেমন কোনো কাজ নাই, এসি চলে, কোনো গরম লাগে না। ওই সময়ের প্রেক্ষাপটে, মানে সেই 1991 সালের প্রেক্ষাপটে বলা হয়েছিল যে বাংলা টাকায় বেতন হবে 10 থেকে 12,000 টাকা। তারপর ধীরে ধীরে বেতন বাড়বে, থাকা খাওয়া কোম্পানির, অল্প কিছুদিনের মধ্যে কাগজপত্র হয়ে গেলে আবার ওভারটাইমও করতে পারবে, বেশ বড় অঙ্কের একটা টাকা দেশে পাঠাতে পারবে। এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল। সেই 91-92 সালের দিকে 10-12 হাজার টাকা যদি কেউ উপার্জন করে, তাহলে গ্রামে একটা পরিবার কত অনায়াসে চলতে পারে। এখন দেখা যাচ্ছে এরকম তো কিছুই না। তাকে মূলত এমনভাবে নিয়ে আসা হয়েছে, আপাতত দৃষ্টিতে সেটা বৈধ, পাসপোর্ট করে ভিসা করে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে একটা জটিল প্রক্রিয়া ছিল, যেটা আসলে 8-10টা সাধারণ গ্রামের মানুষ বুঝতে পারবে না। সাধারণ গ্রামের মানুষের দূরের কথা, অনেক শিক্ষিত লোকও বুঝতে পারবে না। এমন ভাবে মূলত তাকে এখানে এনে বিক্রি করে দেওয়া হয়েছে। আর যেই ভাইটা, মানে ওই যেই ভাইয়ের সাথে কথা বলে উনি জানতে পারেন, তার নাম হচ্ছে রফিক। উনিও একটা সময় বিক্রি হয়েছিলেন। এরপরে এই মালিকের কাছে উনি আসেন। এই মালিকটা নাকি খুব ভালো, ওনার কাছে এরকম আরো অনেক লোক আছে যারা এরকম বিক্রি হয়েছে ওনার কাছে। তবে উনি মানুষ হিসাবে ভালো। অনেক মুদির আছে যারা মানুষকে খুব জুলুম করে, এমনকি মেরেও ফেলে। কথা শোনে নাই, পিটাতে পিটাতে মেরেই ফেলছে, মেরে মরুভূমির বালির নিচেই দাফন করে দিছে। এর কোনো বিচার আচার কিচ্ছু হয় নাই, পুলিশও জানে নাই ওখানকার। এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক মালিক এরকম আছে, কিন্তু উনি নাকি ভালো। আর বললেন যে এই লোক ভালো, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি নিশ্চিন্তে থাকো। তবে তুমি যদি এখানে কোনো হই হট্টগোল করো, কাউকে গিয়ে কোনো নালিশ করো, তাহলে কিন্তু তোমাকে নির্যাতিত হতে হবে। তখন ইনি যে ভালো, উনি তো নিজে বাঁচার জন্য তখন আর ভালো থাকবেন না, উনি তো তখন তোমার উপর নির্যাতন করবে। এই জন্য বাবা তুমি চুপচাপ থাকো, যেহেতু আমি আছি ইনশাল্লাহ, আমি এখানে যত বাংলাদেশিরা আছে আমার পরিচিত, সবার সাথে আমি কথা বলি, আমি আমার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তুমি এখন চাইলেও এখান থেকে কোথাও যেতে পারবে না। হ্যাঁ পারবা, এই মুদির যদি তোমাকে খালাস করে দেয়, মানে মুক্ত করে দেয়, এবং শুধু মুক্ত করে দিলে হবে না, একটা চিঠি আছে, একটা কাগজে সেটা লিখিত থাকবে যে তোমার নাম এই, তোমার পাসপোর্ট নাম্বার এই, এই মুদির তোমাকে মুক্ত করে দিল, তাহলেই তুমি মুক্ত। এছাড়া কিন্তু হবে না, তুমি কোথাও যেতে পারবে না। আর এখানে এরকম অনেক ধরনের সিস্টেম আছে, তুমি তো জানো না, আস্তে আস্তে সব জানবা আর কি। তো যাই হোক, এই সমস্ত কথা বলে রফিক ভাই তার কথা শেষ করলেন। তো কথাগুলো শুনে প্রথমেই এই ফজলু কাকার মাথায় চিন্তা আসলো যে হায় হায় সর্বনাশ, এই খবর যদি আমার পরিবারের লোকজন শোনে তাহলে তো খুব দুশ্চিন্তা করবে। আর ওই সময় কিন্তু যোগাযোগের ব্যবস্থা তো উন্নত ছিল না, দুটো সিস্টেম ছিল, এক চিঠি আর হচ্ছে টেলিফোন। ওই সময় কিন্তু টেলিফোন ব্যবস্থাটা অনেক ব্যয়বহুল ছিল, এই জন্য মানুষ চিঠি লিখত। তখন এই টেলিফোনে কথা বলতে গেলে ওই এক্সচেঞ্জের মাধ্যমে অনেক জটিল পদ্ধতিতে কথা বলতে হতো, আর প্রতি মিনিটে অনেক টাকা লাগতো খরচ, যার কারণে টেলিফোনে সাধারণত কথাবার্তা কেউ বলতো না। আর একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে এই ক্যাসেট প্লেয়ারে কেউ রেকর্ড করে পাঠাতো, কথা রেকর্ড করে পাঠাতো।
আগে যেরকম একটা ফিতা ছিল, যে আগে যেরকম অডিও প্লেয়ার ছিল যেরকম, ওই রকম। তো ওরকম রেকর্ড করে পাঠাতো। বিদেশ থেকে কেউ যদি আসে দেশে, তার কাছে ওই ক্যাসেটটা পাঠিয়ে দিত। তো ওনারা বাসায় ক্যাসেট প্লেয়ারে ওইটা শুনতেন, পরিবারের সদস্যরা বিস্তারিতভাবে শুনতেন। এরপর ওনারা আবার আর একটা ক্যাসেট প্লেয়ারে সেটা রেকর্ড করে ওই ব্যক্তির কাছে দিয়ে দিতেন। উনি যতদিন বাংলাদেশে থাকবেন তার সাথে যোগাযোগ করে উনি যাওয়ার আগে তাকে ওটা দিয়ে দিতেন, উনি আবার নিয়ে তাকে দিতেন। এইভাবে কিন্তু মাঝে মাঝে যোগাযোগ হতো ক্যাসেট প্লেয়ারে কথাবার্তার মাধ্যম দিয়ে। তো যাই হোক, এটা খুব একটা প্রচলিত পদ্ধতি ছিল না, চিঠিটাই ছিল সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। এখন ঘটনা এতখানি বলার উদ্দেশ্য রয়েছে কিভাবে এই ফজলু কাকা আসলেন, কারণ এই কথাগুলো না বললে আজকের ঘটনার যে ভয়ের অংশ এটাতে ঢোকা যাবে না। আসলে যখন এই ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হলো ফজলু কাকাকে, এখন তার তো একটা কাজ রয়েছে, সেখানে তো যেতে হবে। এখন কথা হচ্ছে যে ওনার কাজটা কি হবে, এই বিষয়ে শুরুতেই কোনো সিদ্ধান্ত হয়নি। তো ওই যে রফিক ভাই যিনি, উনি জানলেন যে তুমি এখানে কয়েকদিন থাকো, কয়েকদিন থাকার পর এই মুদির তোমাকে একটা কাজ দেবেন, সেখানে তোমাকে ওই কাজটা করতে হবে। তো উনি ওখানে 2-3 দিন ছিলেন। রফিক ভাই খুব ভালো মানুষ। 2-3 দিন পর জানালেন যে আগামীকাল ভোরে তোমাকে তোমার কাজের জায়গায় রেখে আসা হবে। আর বাড়িতেও কোনো খোঁজ খবর দিতে পারছিলেন না যে আসলে উনি পৌঁছেছেন, উনি ভালো আছেন না খারাপ আছেন, এই বিষয়ে তো আসলে কোনো খোঁজ খবর দিতে পারছিলেন না। চিঠি লেখারও সুযোগ ছিল না, কারণ উনি তো আসলে বিক্রি হয়ে গেছেন, বলতে পারেন যে দাস হয়ে গেছেন। পরের দিন সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় এই ফজলু কাকার। মূলত ওই যে মুদির, উনি চিৎকার করছে যে এই কি ব্যাপার, এখনো ওঠে নাই কেন, তাড়াতাড়ি যেতে হবে, ওই আরবি ভাষায় আর কি এরকম কিছু বলছিলেন আর কি। তখন উনি দ্রুত রেডি হয়ে যান। এরপর রফিক ভাইকে সাথে নিয়ে ওই মুদিরের যে পার্সোনাল গাড়ি ছিল সেটাতে রওনা দিয়ে দেন। গাড়িটা মুদির নিজেই চালাচ্ছিলেন। তো ঘন্টাখানেক পথ চলার পর গাড়িটা মরুভূমির ভিতর দিয়ে শহরের এলাকা পার হয়ে মরুভূমির দিকে যেতে থাকে। গাড়ির সামনের সিটে ওই মুদির এবং আর এক সিটে, ড্রাইভিং সিটের পাশে যে সিটটা থাকে ওখানে রফিক ভাই বসা ছিলেন। রফিক ভাইয়ের সাথে ওই মুদিরের কথা হচ্ছিল, আরবিতে কথা হচ্ছিল। উনি তো আরবি ভাষা তখন কিছু বোঝেন না যে কি বলতেছে না বলতেছে। তো তখন ফজলু কাকার মনের মধ্যে কিন্তু একটা বিষয় ভয় কাজ করছিল যে এমন একটা জায়গায় চলে আসতেছি, এইখানে যদি তাকে মেরেও ফেলে এই সংবাদও কেউ জানতে পারবে না, কখনোই জানতে পারবে না। মনের মধ্যে এতটুকুই একটা স্বস্তি লাগছিল, যাক একজন অন্তত বাংলাদেশি ভাই আছে, আমি মরে গেলেও তার মাধ্যম দিয়ে হয়তো বা আমার পরিবার কোনো একদিন জানতে পারবে, আর তাকে তো বিপজ্জনক বলেও মনে হচ্ছে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে এসে গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ায়। কাঠ বাকল এসব দিয়ে ঘেরাও করা একটা বাউন্ডারি আছে। তো ওটার ভিতরে প্রবেশ করেন ওনারা। ওখানে আফ্রিকান এক কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ছিলেন। ওই মুদির ইশারা দিলে ওই লোকটা আসে, আসার পর কিছু মাল সামানা নামানো হয় আর কি। তো বোঝা গেল যে এটা হচ্ছে ওই মুদিরের একটি উটের খামার। এখানে একজন ভিনদেশী লোক কাজ করে, তার নাম হচ্ছে হাসান। কিন্তু কোনো একটা কারণে এই হাসানকে অন্য আর একটা কাজ দেবেন এই মুদির, এখান থেকে নিয়ে যাবেন। মূলত এই ফজলু কাকাকে এই উটগুলো দেখাশোনা করতে হবে। তো রফিক ভাই জানালেন যে কিছুদিন এই হাসান তোমাকে সাথে রেখে সব কাজ বুঝিয়ে দেবে, কাজ বোঝা হয়ে গেলে হাসানকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর প্রতি সপ্তাহে মুদির নিজে বা তার কোনো লোক এসে সাপ্তাহিক বাজার বা জরুরি জিনিসপত্র এখানে দিয়ে যাবে। আর যা দিয়ে যাবে ততটুকুতে অনায়াসেই খেয়ে দিয়ে 1 সপ্তাহ পার করে ফেলা যাবে। আর এখানেই থাকতে হবে, এখান থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপাতত এই কাজ কিছুদিন করতে হবে। এরপর যদি ভালো না লাগে মুদিরকে বুঝিয়ে রফিক ভাই এই ফজলু কাকাকে অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন, এটা বলে দেন আর কি। তো রফিক ভাইকে এই ফজলু কাকা সম্মতি জান, ঠিক আছে আমি কাজটা বুঝে নেব। এরপর মুদির, রফিক ভাই ও হাসান সহ 3 জন মিলে এই ফজলু কাকাকে পুরো খামারটা ঘুরে দেখান। তো এই খামারটির বিবরণটা একটু দেয়া দরকার। সেখানে একজন লোক থাকার জন্য কোনো রকমের একটা ব্যবস্থা ছিল। ওই বড় বড় কন্টেইনার থাকে না, জাহাজগুলোতে কন্টেইনারগুলো আসে, তো ওই টাইপের কন্টেইনারগুলো দিয়ে একটা থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে
খাট, চুলা, আরো বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। এক ধরনের চুলা ছিল, বিভিন্ন সময় আমরা দেখি হোটেলগুলোতে আছে, কেরোসিন তেলেই চলে, পাম্প করতে হয়, পাম্প করে করে সেই চুলাগুলো চালাতে হয়, তেলে চলে। তো এই ধরনের চুলাও আছে। তারপর পানির ট্যাঙ্ক রয়েছে, অতিরিক্ত একটা ঘর রয়েছে যেখানে বেশ কিছু মাল সামানা রাখা আছে। তারপরে ওই যে উটের খাবার দাবার রাখতে হয়, এরকম একটা জায়গা রয়েছে আর কি। ওখানে থাকা একদল উটের পালকে দেখিয়ে দিয়ে রফিক ভাই বললেন যে এই যে এদেরকে তোমার লালন পালন করতে হবে, আর এছাড়াও যদি টুকটাক কাজ থাকে এটা হাসান তোমাকে বুঝিয়ে দেবে। তো সবকিছু বুঝিয়ে দিয়ে এই মুদির এবং রফিক ভাই চলে আসে ওখান থেকে। তো চলে যাওয়ার পর ওই হাসান, উনি তো আসলে আরবি জানতেন, আর এই ফজলু কাকা তো একদমই আরবি জানতেন না, এই ইশারা ইঙ্গিতে বোঝাতে থাকে আর কি। ফজলু কাকা বুঝে নিচ্ছিলেন যে কি বলতে চাচ্ছে, উনি একটু আইডিয়া করছিলেন যে উনি হয়তো এটা বলতে চাচ্ছে। তো এইভাবে আর কি উনি বুঝে নিচ্ছিলেন কাজগুলো। ওখানে মোট 13টি উট ছিল, যার মধ্যে 11টি বড় প্রাপ্তবয়স্ক আর 2টি হচ্ছে ছোট বাচ্চা, মানে উটের ছোট বাচ্চা। মোটামুটি 3 দিনের মধ্যে ওই হাসান ফজলু কাকাকে সব কাজ বুঝিয়ে দিয়েছিল। ফজলু কাকার কাজ ছিল প্রতিদিন সকালবেলা খুব ভোরে উঠতে হতো, উঠে ওনার নিজের জন্য রান্না বাড়া শেষ করতে হতো। রান্না করার জন্য যেই জায়গাটা ছিল সেখান থেকে উনি সব কাজ করে ফেলতে পারতেন রান্না সংক্রান্ত। রান্না শেষ করে উটগুলিকে খাবারের পানি দিতে হতো। পুরো দিনের জন্য রান্না একসাথে সকালেই করে রাখতেন, যার কারণে অন্য বেলার জন্য চিন্তা করতে হতো না। উটগুলিকে খাওয়ানোর জন্য উন্মুক্তভাবে হাঁটাহাঁটিও করাতে হয়, সেটা দুপুরের দিকে, মানে মরুভূমিতে এগুলোকে চড়াতে হবে আর কি। তো মরুভূমির মাঝেই শুকনো ঘাস লতা পাতা খাওয়ানোর জন্য ব্যবস্থা ছিল, বা ওরকম থাকে, ন্যাচারালি থাকে আর কি। এরপর আবার উটগুলোকে নিয়ে খামারে ফেরত আসতেন আর কি। তো এইভাবে করতে করতে 3-4 দিন পার হয়ে যায়। হাসান যে সে তো ছিল, 3-4 দিন পর ওই হাসানকেও নিয়ে যাওয়া হয়। এরপর তো একা হয়ে যান। এই রফিক ভাই দীর্ঘদিন ওই মুদিরের সাথে থাকার কারণে মুদিরের প্রিয় ভাজন একজন সঙ্গী হয়ে গিয়েছিলেন, যার কারণে মুদির যেখানেই যেত এই রফিক ভাইকে নিয়ে যেত সাথে করে। আর রফিক ভাই এই ফজলু ভাইয়ের ভালো মন্দের অবস্থা জিজ্ঞেস করতেন, এবং এইটাও বলতেন যে শোনো ফজলু, এখন থেকে তোমাকে এই খামারটিতে একা একাই থাকতে হবে, কারণ হাসানকে তো নিয়ে যাব সাথে করে। তো হাসান তো তোমাকে সব কাজ বুঝিয়ে দিয়েছে, তুমি আর একটা কাজ প্রতিদিন করবে। তোমাকে প্রতিদিন উট চড়াতে হবে না, সপ্তাহে 3 দিন তোমাকে এই বুদ্ধিটা দিয়ে দিলাম। সপ্তাহে 3 দিন উটগুলোকে মরুভূমিতে চড়াতে হবে, তাতেই হবে, প্রতিদিন দরকার নেই। এই বুদ্ধিটা তোমাকে দিয়ে দিলাম। আর খেয়াল রাখবে, মরুভূমিতে কিন্তু মাঝে মাঝে বালির ঝড় শুরু হয়। এইরকম পরিস্থিতিতে পড়লে নিরাপদ আশ্রয় খুঁজে নেবে, খুব বেশি দূরে যাবে না এখান থেকে, কাছাকাছি থাকবে। তারপর হাসানকে নিয়ে তো সবাই চলে গেছে। এরপর একা হয়ে গেছেন। একটা মানুষের সাথে কথা বলবে এরকম একটা মানুষ খুঁজে পাওয়া যায় না, কারণ উনি আরবি জানেন না। টুকটাক কিছু লোক উনি দেখেছেন, কারণ মরুভূমিতে যে উনি একাই থাকেন বিষয়টা এরকম না, বেশ অনেক দূরে দূরে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে অন্য মালিকের উট রয়েছে, তার উট দেখাশোনা করার জন্য লোক আছে, কিন্তু তারা তো বাঙালি না, যার কারণে তাদের সাথে যে কথা বলবেন, কথা বলে তো লাভ নাই। আর তাদের সাথে কথা বলে পরিচিত হতে যাবেন সে সুযোগও নাই, কারণ উনি এই উটগুলোকে একা রেখে কিভাবে যাবেন? অজানা অচেনা এক জায়গা, একদম একা, একদম নিঃসঙ্গ, পরিবারের সাথেও কোনো যোগাযোগ নাই। তো ওভাবেই চলছিল। এইবার আমরা আসবো মূল ঘটনা। এতক্ষণ আমরা শুধু প্রেক্ষাপট বর্ণনা করলাম, সেই ভয়াবহতা, কিভাবে উনি আসছিলেন। প্রতিদিনের মতো উট দেখাশোনা করছিলেন উনি। ইতিমধ্যে কিন্তু 6 মাস কেটে গেছে। 6 মাস কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। ঘটনার দিন রাতে ঘুমিয়ে আছেন, মাঝরাত তখন। ঘুমন্ত অবস্থায় আবছা কোনো শব্দ ওনার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে উপলব্ধি করেন যে শব্দটি ওই যে উটগুলো যেখানে রাখা আছে না, ওখানকার পাশ থেকে আসছে আর কি। তো বসে বসে চিন্তা করলেন যে উটগুলো তো রাতে বেলা এই 6 মাসে কখনো এরকম আচরণ করে নাই। তাই উটগুলোকে শান্ত করতে উনি রুম থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে দেখতে পান যে ওনাদের উটগুলো সব ঠিকঠাক আছে। এমন সময় দেখতে পান যে খামারের বাইরে ছোট ছোট
সাদা রঙের দুটো উটের বাচ্চা ছোটাছুটি করছে। উট দুটিকে দেখে মনে হলো তারা খুবই তৃষ্ণার্ত, কিন্তু প্রথমেই এই ফজলু ভাই তাদেরকে কোনো খাবার বা পানি দিলেন না, কারণ এটি নিষেধ ছিল। কারণ এটা বলাটা জরুরি, কারণ হচ্ছে যে এই যে উটগুলো কখনো কখনো অন্য খামারে চলে যায় তৃষ্ণার্ত হয়ে বা ক্ষুধার্ত হয়ে। তখন সেই খামারে যদি অন্য কোনো উট চলে আসে, তাহলে হয় কি, যদি সেই খামার থেকে কোনো খাবার দেয়া হয়, উটের স্বভাব নাকি এরকম, তাহলে ওই খামারে থেকে যাবে, অন্য খামারে যাবে না। আর এটা যদি হয় তাহলে অন্য মালিকরা কিন্তু আইনগত পদক্ষেপ নেয়। এই জন্য অন্য কোনো খামারের উট যদি আর একটা খামারে যায়, তাহলে সেই উটগুলোকে খাবার দিতে হয় না। ওরা এরকম ঘোরাঘুরি করে আবার নিজেদের খামারে নাকি ফেরত যায়। এই কারণেই কিন্তু ওই রফিক ভাই বারবার ফজলু কাকাকে বলে দিয়েছিলেন যে খবরদার এই কাজটা কিন্তু করো না। ওই হাসান নামক যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ছিলেন, সেও কিন্তু বলে দিয়েছিলেন। এখন উনি কি করবেন, এই জন্য উনি সেগুলোকে কোনো খাবার দিলেন না। কিন্তু উট দুটো দেখতে এত সুন্দর আর মায়াবী ছিল যে আসলে এই ফজলু কাকা দুর্বল হয়ে গেলেন। উটের বাচ্চা দুটি একইভাবে খামারের মূল দরজার বাইরের দিকে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি তাদেরকে চিন্তা করলেন, এই রাতের বেলা কেই বা দেখবে, আমি বরং এই বোবা প্রাণীদের কিছু খাবার দেই। এরপর এগিয়ে গিয়ে দরজাটি উনি খোলেন। খোলার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই উটের বাচ্চা দুটো দাঁড়ানো অবস্থাতে মাথাটা সামান্য একটু সামনের দিকে ঝোঁকায় একসাথে। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় সালাম দেওয়ার সময় অনেক সময় মাথাটা একটু ঝুঁকিয়ে ফেলি না, অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশের জন্য অনেকে কিন্তু মাথাটা ঝুঁকিয়ে ফেলে, যদিও এটা উচিত নয়। তো মনে হলো যে উট দুটো কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, একদম মানুষের মতো আচরণ মনে হলো। খুব ধীরে ধীরে উট দুটি একত্রে, মানে বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করছে না এখন আর, খামারের ভেতরে প্রবেশ করলো। তারপর কিছু শুকনো খড়কুটো, একটি পাত্রে কিছু পানি দিলেন। এই উট দুটি পানির পাত্র থেকে এক নিমিষে সব পানি খেয়ে ফেললো। সেই পাত্রে প্রায় 10 লিটারের মতো পানি দিয়েছিলেন আর কি ফজলু কাকা। সব পানি খেয়েও মনে হচ্ছে তাদের তৃষ্ণা এখনো মেটেনি। তা দেখে ওনার খারাপ লাগলো, মনে করলেন যে না জানি কতদিন যাবত এরা অজানার পথে হাঁটছে। আরো 10 লিটার পানি এনে দিলেন, সেগুলো একই রকম ভাবে খেয়ে ফেলে। এভাবে 20 লিটার পানি খাওয়ার পরও উট দুটো আরো পানি খাওয়ার আকুতি জানাচ্ছিল এই ফজলু কাকার কাছে। কিন্তু উনি চাইলেও আর পানি দিতে পারছেন না, কারণ হচ্ছে তার উটের জন্য যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণ পানি কিন্তু দিয়ে যাওয়া হয়। এখন এই পানি যদি উনি শেষ করে ফেলেন, তাহলে তার উটকে কি খাওয়াবেন? নির্দিষ্ট পরিমাণ পানি তো বরাদ্দ থাকে, এগুলো সংরক্ষণ করে রাখতে হয়, সেভাবেই হিসাব করে চলতে হয়। এখন এই উটগুলোর তো পানি সংকট দেখা দিবে, মানে যেগুলো এই খামারের উট, তাই উনি আর তো পানি দিতে পারলেন না। এর মাঝে আরো একটি বিষয় ওনারা খেয়াল করলেন যে এই যে খড় দেয়া হয়েছিল, এই খড়ের মধ্যে থেকে একটা খড়ও এই উট দুটো মুখে তোলেনি। তারা শুধু পানি খেয়ে এক দৃষ্টিতে এই ফজলু কাকার দিকে তাকিয়ে আছে। এরকম করুণ চাহনি দেখে এই ফজলু কাকা, উনি বাংলা ভাষায়, উনি তো আসলে আরবি ভাষায় কথা বলতে পারতেন না, কি করবেন, ওই উট দুটোকে উদ্দেশ্য করে বলছে যে বাবারে, তোমাদেরকে চাইলেও আমি আর পানি দিতে পারবো না। তোমাদেরকে পানি খাবার দিয়েছি, তুমি তো খাবার খাও নাই, পানি খাইছো তোমরা। এখন যদি আমি আরো পানি দেই, তাহলে এই পানি যদি শেষ হয়ে যায়, এখানকার উটের জন্য রাখা এই পানিগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আমার মুদির ওনাকে আমি কি জবাব দিব? তখন তো সমস্যা হবে। এগুলো এখানে নিষেধ, তারপর আমি কিন্তু কষ্ট করে তোমাদেরকে দিছি। একথা বলার পর মনে হলো এরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝতে পেরেছে। তারা কি করলো, মাথা নেড়ে, একদম মানুষের মতো মাথা নেড়ে সম্মতি দিল যে ঠিক আছে, এরকম একটা ভাব। এরপর আবার তারা ওই মেইন গেটের বাইরের দিয়ে চলে যাওয়া শুরু করলো। বিস্তীর্ণ মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একটা সময় তারা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। ফজলু কাকাও মনে মনে খুব খুশি হয়ে উনি আবার ওনার রুমে গিয়ে শুয়ে পড়েন। পরের দিনের কথা, দিনের সকল কার্যক্রম শেষ করে রাতের খাবার খেয়ে উনি শুয়ে পড়েছেন। আজকেও আগের রাতের মতোই একই শব্দে ওনার ঘুম ভেঙে যায়। বাইরে এসে মূল দরজার পাশে যখন উনি দাঁড়িয়েছেন, তখন আরো কয়েকটি উট উনি দেখতে পেলেন। মোট 3টি উটকে উনি দাঁড়িয়ে থাকতে দেখলেন। কিন্তু আজকে উটগুলোকে অন্যরকম লাগছিল।
উনি বেশ ভয় পেয়ে গিয়েছেন। কারণ হচ্ছে এই উটগুলো দেখতে স্বাভাবিক কোনো উটের মতো ছিল না। বিশেষ করে গতকালকে দেখা ছোট দুটো উট, এই দুটো উট এসেছে, কিন্তু সেটার সাথে আর একটা উট এসেছে, সেটা এতটা বড় মনে হচ্ছে যে এটা একটা দানবীয় উট। আর এই উটের শরীর থেকে মিটমিটি ঘোলাটে সাদা আলোর ঝলকানি বের হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই ফজলুল কাকা তো বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো উট না, নিশ্চয়ই এখন তাকে অলৌকিক কোনো ঘটনার মুখোমুখি হতে হবে। জীবনে উনি কখনোই অলৌকিক কোনো ঘটনার মুখোমুখি হন নাই, শুধু গল্প শুনেছেন। এখন তো ওনার সামনে এরকম একটা ব্যাপার চলে আসছে। উনি তো দোয়া কালাম যা জানতেন শুরু করেছেন পড়া। উনি যে ওখান থেকে সরে চলে যাবেন এই শক্তি ওনার শরীরে নাই। হঠাৎ করে ওনাকে অবাক করে দিয়ে ওই বড় উটটি স্পষ্ট বাংলা ভাষায় ওনার নাম ধরে বলে উঠল যে, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই বুঝলু, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার উপকারের জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ এখানে এসেছি। তেমন কোনো কথা আসলে মানে ভয়ঙ্কর কোনো কথা শোনেন নাই এই ফজলু কাকা। এখন কথা হচ্ছে যে উটের মুখ থেকে যদি মানুষের মতো কথা কেউ শোনে, তাও এটা মহিলা কণ্ঠে, তাহলে কি কোনো মানুষের ভয় লাগবে না ওরকম একটা নির্জন জায়গায়? এই অবস্থায় এই ফজলু কাকার হয়েছিল। ওনার তো এই দৃশ্য দেখার পর তার মাথা ঘুরতেছে, উনি কোন জগতে আছেন। তো এটা মনে হচ্ছে ওই উটটা বুঝতে পেরেছে। এটা দেখে সে আবার বলা শুরু করে যে, তুমি হয়তো বুঝে গিয়েছো যে আমরা কোনো স্বাভাবিক উট না, আমরা এই মরুভূমির জিন। আমার পরিবার নিয়ে এই মরুভূমিতে কয়েকশো বছর ধরে বসবাস করে আসছি। আমরা কখনোই কোনো প্রাণীকুলেরই ক্ষতি করি না, আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে থাকি। তুমি যাতে আমাদেরকে দেখে ভয় না পাও, এই জন্যই মূলত উটের রূপ নিয়ে তোমার সামনে এসেছি। তা না করে যদি আমাদের স্বরূপে তোমার সামনে আসতাম, তাহলে সেই রূপ দেখেই তুমি ভয়ে মারা যেতে। শুধু তুমি কেন, যে কেউ দেখলে এর প্রভাব ভোগ করতে হবে। তো যাই হোক, আমি কেন এসেছি তা তোমাকে বলি। এই যে দুটো উটের বাচ্চা দেখতে পাচ্ছ, এরাও কোনো স্বাভাবিক উট না, তারা আমার সন্তান। গতকাল তোমার সুন্দর মন মানসিকতার প্রকাশ ঘটিয়ে তোমার বিপদ হবে জেনেও আমার সন্তানদের পানি পান করিয়েছিলে। গতকাল ওরা দুজন মরুভূমিতে ঘুরতে বের হয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে দিকহারা হয়ে আমাদের বাসস্থান খুঁজে না পেয়ে হারিয়ে গিয়েছিল। ওরা সে সময় উটের রূপে ছিল। দিকহারা হয়ে মরুভূমিতে হাঁটতে হাঁটতে ওদের অনেক পানি তৃষ্ণা লাগে। একসময় ওরা তোমার এই খামারের পাশে এসে পড়লে তুমি ওদেরকে পানি খাইয়ে তৃষ্ণা মিটিয়েছ। শুধু তৃষ্ণা মিটাওনি, ওদের জীবন বাঁচিয়েছ। আর ওদিকে ওরা বাড়িতে আসছে না দেখে আমি এবং ওদের বাবা সহ আমাদের গোত্রের আরো অনেক জিন মিলে ওদের খুঁজতে বের হয়েছি। তখন ওদের বাবা ওদেরকে দূরের এক জায়গা থেকে খুঁজে পেয়ে আমাদের বাসস্থানে নিয়ে আসে। আর তখন ওদের মুখ থেকে জানতে পারি তোমার পানি খাওয়ানোর কথা। সে সময় তুমি যদি ওদের পানি না পান করাতে, তাহলে হয়তো তৃষ্ণার কবলে পড়ে আমার এই ছোট দুই বাচ্চা মারা যেত। আল্লাহ তোমাকে উসিলা করে ওদেরকে পানি পান করিয়ে নতুন করে জীবন দিয়েছেন। তাই আজকে আমি ওদের সাথে নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি এবং তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। তুমি আমার অনেক বড় একটি উপকার করেছো, এই জন্য আমরা পুরো পরিবার এবং আমাদের গোত্র তোমার কাছে ঋণী হয়ে থাকবো। এতটুকু বলে এই ফজলু কাকার সামনে থাকা জিনটা তার কথা থামালো। এ সময় মূলত এই ফজলু কাকার নিজের শরীরের উপর কোনো কন্ট্রোলই ছিল না। উনি কি স্বপ্ন দেখছেন নাকি সত্যি দেখছেন, ওনার আসলে এমন কিছুই অনুভূতি হচ্ছে না। মানে উনি একটা ঘোরের মধ্যে আছেন, এটা বাস্তব না স্বপ্ন উনি খালি শুনে যাচ্ছেন। সব শেষ ওই জিনটা বলে, আমরা চলে যাচ্ছি, তোমার যদি কখনো আমাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে, কেউ না কেউ আমরা তোমার কাছে আসবো ইনশাল্লাহ। এই কথাগুলো বলে উটরূপী জিনগুলো তাদের পথ ধরে চলে যেতে থাকে। উনি ওদিকে তাকিয়ে রয়েছেন। একটা সময় চোখের সামনেই এরা আস্তে আস্তে মিলিয়ে যায়, অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। ওই সময় তো উনি একটা ঘোরের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তারা চলে যাওয়ার পরও ওখানে অনেকক্ষণ উনি দাঁড়িয়ে আছেন। বেশ খানিকক্ষণ পর ওনার শরীরটা একটু স্বাভাবিক লাগলো, আশেপাশে তাকাতাকি করে আর কিছুই দেখতে পেলেন না। এরপর উনি ঘরে ঢুকে ভয়ে ভয়ে শুয়ে পড়লেন আর চিন্তা করতে লাগলেন কি দেখলাম আর কি শুনলাম। এসব ভাবতে ভাবতে এপাশ ওপাশ করতে করতে ভোরের আলো ফুটে গিয়েছে।
এরপর উনি ওনার নিত্যদিনের কাজে মনোনিবেশ করতে চাইছিলেন, কিন্তু কোনো কাজে উনি ঠিক মতো মন দিতে পারলেন না। শুধু চিন্তা হচ্ছিল, কি দেখলাম আর কি শুনলাম রে, এগুলো কি সত্যি আমার সাথে হয়েছে নাকি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি। তারপর সকল বিষয় বিবেচনা করে এতটুকু উনি বুঝতে পারলেন যে সত্যি এই ঘটনাটি ওনার সাথে বাস্তবেই ঘটেছে। এরপর দৈনন্দিন কাজ করতে করতে কেটে যায় আরো 5 মাস। এর মধ্যে কিন্তু কখনোই ওই উটরূপী জিনদের সাথে বা তার পরিবারের সাথে তার দেখা হয় নাই, আর তাদের সাথে যে কথা বলবেন এরকম চিন্তাও মাথায় আসে নাই। নিজের দেশ, পরিবার, পরিজন ছাড়া সবসময় খারাপ লাগতো, কিন্তু কি করার ছিল, উনি তো বন্দী হয়ে গেছেন, উনি দাস হয়ে গেছেন। এখন যদি ওনার এই মুদির তাকে মুক্তি না দেন তাহলে কিন্তু উপায় নেই, তার পাসপোর্ট তার কাছে আটকানো। এইভাবে এরকম একটি মানুষশূন্য জায়গাতে 1 বছরের মতো সময় উনি কাটিয়ে দিয়েছেন। কারো সাথে যে নিজের মনের কষ্টের কথাগুলো বলবেন সে কোনো উপায়ই নেই। কথা যদি বলতেই হয় ওই উটের সাথে কথা বলতে হবে আর কি, এমন একটা অবস্থা। এই উটগুলোকে সে তার কথা শোনাবে, এতটুকু মনের সান্ত্বনা যে অন্তত উট তার কথা শুনতেছে, যে উটগুলোকে সে লালন পালন করছে। এছাড়া কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, কথা বলার সুযোগ কখন হয়, যখন ওই যে সপ্তাহান্তে এই মুদির বা রফিক ভাই তারা আসেন, তখন তাদের সাথে কথা হয়। তাও রফিক ভাইয়ের সাথে কথা হয়, আর মুদিরের ওই আরবি ভাষা তো সে বোঝে না, খালি ইশারা ইঙ্গিতে কথা হয়, এই হচ্ছে তার কথাবার্তা। এইভাবেই কিন্তু দিন পার হয়ে যায়। বাড়ির মানুষদের কথা অনেক মনে পড়তো, তারা চিন্তা করছে, হাই হাই কি হলো তার, একটা চিঠিও লেখা হয় নাই। সবকিছু মিলায় তো আসলে খুবই একটা কষ্টের সময় সবার জন্য, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, ওনার জন্য। উনি যে কখনো দেশে ফেরত যেতে পারবেন সেই চিন্তাও উনি আর করতে পারছিলেন না। এর মধ্যে এক রাতে মা বাবার কথা ওনার অনেক মনে পড়ছিল। সে সময় উনি অঝরে কান্না করতে লাগলেন। এমন সময় মনে পড়ে গেল উটরূপী সেই জিনের শেষের কথাগুলো। সে যে বলেছিল যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাদেরকে যেন ডাকা হয়, তারা চেষ্টা করবে। এর আগে তো উনি কখনো এভাবে চিন্তা করেন নাই, সাহায্য করার জন্য ডাকেনও নাই। কিন্তু ওই রাত্রে মনটা তার খুব ভীষণ অস্থির হয়ে যায় বাড়ির লোকদেরকে কাছে পাওয়ার জন্য। তো এত উত্তেজনার কবলে ওনার আর ভয়টার কাজ করলো না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে চিন্তা করলেন যে এই জিনদেরকে ডাকবো। এখন সমস্যা একটা ছিল, তারা যখন এই ফজলু ভাইয়ের সাথে দেখা করেছিল তারা তো নিজেরা এসেছিল, এরপর তো তাদেরকে কখনো ডাকা হয়নি, আর তাদেরকে কিভাবে ডাকতে হবে সেটাও বলে যায় নাই, কোনো বিশেষ প্রক্রিয়াও শিখিয়ে দেওয়া যায় নাই। তাহলে কিভাবে সে ডাকবে? চিৎকার করে ডাকলে কি সাড়া দিবে? যাই হোক, এখন যেহেতু কিছু বলে যায় নাই, সে তার মতো করে ডাকবে। তখন সে তার থাকার জায়গা থেকে বাইরে গিয়ে সাহস জুগিয়ে ওই বিস্তীর্ণ মরুভূমিতে চিৎকার করে তাদেরকে ডাকতে লাগলেন। কি নাম ধরে ডাকবেন সেটাও তো জানেন না। তখন সে বলছে, হে সাহায্যকারী জিন, আপনারা আমাকে বলেছিলেন যে আমার কোনো সাহায্যের দরকার হলে আপনাদের স্মরণ করতে। আজ আপনাদের একটা সাহায্য আমার খুবই দরকার। আপনাদেরকে কি করে ডাকতে হবে তা তো আমি জানি না। যদি আমার ডাক আপনাদের অবধি পৌঁছায় তাহলে আমার ডাকে সাড়া দিন। এরকম ভাবে আমি আর থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার ডাক? এভাবে চিৎকার করে আরো অনেক কথাই বললেন, কিন্তু সেই জিন পরিবার তো দূরের কথা, মনে হলো কেউ তার আওয়াজ শুনতেই পাচ্ছে না। প্রায় আধা ঘন্টার মতো এভাবে ডাকাডাকি করে অবশেষে নিরাশ হয়ে ঘরে ফেরত আসলেন। এরপর মনকে বোঝাতে লাগলেন যে ফজলু, এই মরুভূমিতে তোমাকে সাহায্য করার মতো কেউ নাই আল্লাহ ছাড়া। এসব ভাবতে ভাবতে একটা সময় উনি ঘুমিয়ে পড়লেন। আরো মানে মধ্যরাতের দিকে ওনার ঘুম ভেঙে যায়, কারো মুখ থেকে ওনার নামটা শুনে। পুরোপুরি ঘুম যখন ভেঙে যায় তখন শুনতে পান বাইরে থেকে এই ফজলু ফজলু বলে ডাক দিচ্ছে। মূলত ওনার ভালো নাম হচ্ছে ফজল। তো উনি বিছানা ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে ঘরের দরজাটি খুললেন। খুলেই দেখতে পেলেন যে মূল গেটের সামনে অদ্ভুত সেই 2টি উট দাঁড়িয়ে আছে। আজ দেখা যাচ্ছে 2টো বড় বড় উট, যাদের গা থেকে হালকা আলো বের হচ্ছে। কিন্তু আজকে আরেকটি বিষয় লক্ষ্য করা গেল যে এই উটগুলোর সাথে ছোট যে 2টো বাচ্চা উট, এ 2টো আসেনি। আর এতটুকু দেখেই এই ফজল কাকা বা ফজলু কাকা চিনতে পারলেন যে এরা আসলে কারা। এরপর সেই উটগুলোর মধ্যে থেকে একটি উট আবার মানুষের মতো করে ডেকে উঠল যে তুমি আজ প্রথমবার আমাদের ডেকেছ,
তাই আজ তোমার ডাকে সাড়া দিতে এখানে এসেছি। তুমি যে সময় আমাদেরকে ডেকেছিলে সে সময় আমরা আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, তাই তখন আসতে পারিনি, কিন্তু তোমার ডাক আমরা শুনেছিলাম, তাই এখন এসেছি। আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে এই যে ছোট দুটো বাচ্চা উটকে বাঁচিয়েছিলে, আমার সন্তান, ইনি হচ্ছেন এই সন্তানের বাবা, আমার স্বামী। মূলত আজকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতেই আর তোমার কথা শোনাতেই তাকে আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি হয়তো ভেবেছিলে তোমাকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু বিষয়টা তা না। আমরা চাইলে মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসতে পারি, কিন্তু তুমি ভয় পাবে, এই জন্য আমরা আসি না। আর তুমি হয়তো বা জানো না যে আমাদের জিনজাতির মধ্যেও কিন্তু অনেক বিধিনিষেধ আছে। আমরা চাইলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না, আমরা শুধু নির্দিষ্ট সময়ে বের হই। আর চাইলেও হুট করে কোনো মানুষের সামনে আমরা আসি না। যদি আমাদেরকে দেখে কোনো মানুষের ক্ষতি হয়, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? একজন নিরপরাধ লোকের সামনে যদি আমরা হুট করে চলে আসি, সে যদি দেখে ভয় পায়, তার ক্ষতি হয়, এটা তো একটা অপরাধ হবে। এই জন্য আমরা খুব নিয়ম মেনে চলাফেরা করি। এই কথাগুলো শুনতে শুনতে এই ফজলু কাকা উনি আস্তে আস্তে তাদের দিকে আগানো শুরু করলেন এবং একদম সামনাসামনি দাঁড়ালেন। তবে এবার আর ভয় পাচ্ছেন না, মনের কথাগুলো তো বলতে হবে। এই সময় পুরুষ যেই উট, ওই উট জিনটা পুরুষ কণ্ঠেই বলে উঠল, কারণ আগের জিনটা তো নারী ছিল, ওই উটটা আর কি নারী কণ্ঠে কথা বলেছিল। এই পুরুষ উটটি বলে উঠল যে তোমার সাথে ওই দিন তো আমি দেখা করতে আসতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমার কথা আমার স্ত্রী সন্তানদের মুখে অনেক শুনেছি। এছাড়া আমি অগোচরে তোমাকে দেখে গিয়েছিলাম, আমি দেখতে পেরেছি তুমি সত্যি একজন ভালো মনের মানুষ। আজকে আমরা এসেছি তোমার কোনো সাহায্য করতে। আচ্ছা বলো তো তোমার কি সাহায্য লাগবে আমাদের কাছ থেকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। তো এই সমস্ত কথা বলে যখন এই ফজলু কাকাকে কথা বলার সুযোগ করে দিল, তখন ওই সমস্ত সমস্যার কথাগুলো বলতে থাকেন আর কি, যে কিভাবে উনি দেশে আসছেন, কিভাবে এখানে আটকে আছেন, আর মনের সমস্ত আকুতির কথা খুলে বললেন। এরপর ওই স্ত্রীজিনটি এই ফজলু কাকাকে বলে, আচ্ছা তুমি বলো তো তুমি এখন কি করতে চাও, আমাদেরকে খোলাসা করে বলো, আমরা ঠিক সেই অনুযায়ী কাজ করব। তখন এই ফজলু কাকা বলেন যে আমি কারো উপর প্রতিশোধ নিতে চাই না, আর আমার এই অবস্থার জন্য কাউকে দায়ীও করতে চাই না। আমাকে যে এখানে বিক্রি করে দিয়েছে মিথ্যা কথা বলে, তার উপর আমার কোনো অভিযোগ নাই। নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন বলে আমি এখানে আসছি। আমি আমার বন্দি দশা থেকে মুক্তি পেতে চাই, মুক্ত হতে চাই। সর্বোপরি আমি যেন আমার নিজ দেশে নিজ বাড়িতে আপনজনদের কাছে ফেরত যেতে পারি, এটাই আমি চাই। আপনারা যদি পারেন তাহলে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এরপর পুরুষ জিনটা বলে ওঠে, তোমার কথা শুনে আসলে অনেক ভালো লাগলো। তুমি প্রতিশোধ পরায়ণ না, তুমি চাইলেই আমাদেরকে প্রতিশোধের কথা বলতে পারতে, কারণ এটা বলা তোমার অধিকার আছে। তুমি যদি বলতা, অবশ্যই তোমাদের হয়ে বা তোমার হয়ে আমরা প্রতিশোধ নিতাম, কিন্তু তুমি সেটা বলনি, তুমি সেইটার কোনো ইচ্ছাও প্রকাশ করনি। চিন্তা করো না, আমরা আমাদের কাজ শুরু করব, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, আর তোমার যদি কোনো উপকার হয় আমরাও খুশি হব। তবে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ খুব দ্রুত তুমি তোমার নিজ ঠিকানায় পৌঁছে যেতে পারবে, আমরা সেই ব্যবস্থাই করছি। এইভাবে আরো কিছুটা কথাবার্তা হয় আর কি। এক পর্যায়ে ওই জিন দম্পতি এই ফজলু কাকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। উনিও মনের আনন্দে ঘরে চলে আসলেন। মনের মধ্যে আশার আলো দেখতে পেয়ে মনের খুশিতে রাতটাতে আর ঘুমাতেই পারেন নাই। এই খুশির মাঝে আবার একটা দুশ্চিন্তাও ছিল, তারা কিভাবে নিয়ে যাবে, তাদের মতো করে অদৃশ্য করে। অনেক সময় হয় না জিনেরা নিয়ে যায়, এরকম চিন্তা ভাবনা করছিলেন আর কি। আসলে কি জিনগুলো তাকে বাড়িতে দিয়ে আসতে পারবে, এ ধরনের বিভিন্ন এলোমেলো চিন্তা ভাবনা হচ্ছিল তার মাথায়, আসাটাই স্বাভাবিক। তো এমনিতে ওনার জন্য সাপ্তাহিক যে বাজার পাঠানো হতো, সেগুলো বেশিরভাগ সময় ওই মুদিরের একজন অন্য কর্মচারী ছিল, তার তো অনেকগুলো কর্মচারী ছিল, তারা সে দিয়ে যেত। তো মুদির খুব একটা আসতো না, মাঝে মাঝে আসতো। খামারে কোনো সমস্যা হলে উনি আসতেন, তারপরে 2-3 মাস পর পর খামারটা ঘুরে দেখার জন্য আসতেন। আর সবসময় এই রফিক ভাই মুদিরের সাথে আসতেন। তো জিনদের সাথে কথা বলার পর 1-2 দিন পার হয়ে যায়, তবুও ফেরার কোনো ব্যবস্থা হচ্ছে না। তখন প্রতিটা দিন ছিল
এই ফজল কাকা বা ফজলু কাকার কাছে 1 বছরের শামিল। একটা দিন একটা বছরের মতো, সময় আর পার হয় না। এর মধ্যে জিন পরিবারের কারোর সাথে তেমন আর সাক্ষাৎ হয় না। এভাবে কেটে যায় 13টা দিন। 14তম দিনে হঠাৎ খুব ভোরের দিকে মুদির একাই এসে সেই খামারে উপস্থিত হয়। সে কোন রকমে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এই ফজলু ভাইকে ডাকতে থাকে। উনি তখন সবে ঘুম থেকে উঠে খামারের উটগুলোকে হালকা খাবার পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মুদিরকে এমন সময় আসতে দেখে উনি তো অবাক হয়ে গেলেন। এর আগে তো কখনোই তার মুদির একাকী খামারে আসে নাই, যদিও মাঝে মাঝে আসলেও রফিক ভাইকে সাথে নিয়ে আসতো। তো কাজ বাদ দিয়ে মুদিরকে খামারের ভেতর নিয়ে একটি কার্পেট বিছিয়ে বসতে দিলেন। মুদিরকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, চেহারায় মারাত্মক আতঙ্কের ছাপ। মুদির এই ফজলু ভাইকে ইশারা ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে যত দ্রুত সম্ভব ব্যাগ গোছাতে, তার সাথে যেতে। তো মুদিরের সাথে কয়েকবার তো ইশারায় কথা হয়েছে, এই জন্য তার ইশারাটা বুঝতে পারেন এখন। তো কার্পেটে বসানোর পর এই ফজলু ভাই দ্রুত গাওয়া বানিয়ে দেন। গাওয়া হচ্ছে এক ধরনের আরাবিয়ান একটা চা কফি জাতীয় জিনিস, যারা খেয়েছেন তারা জানেন। তো উনি আবার গাওয়া বানাতে পারেন। বিশেষ করে যে হাসান যিনি ছিলেন কয়েকটা দিন এই খামারে, আফ্রিকান এক কৃষ্ণাঙ্গ ভদ্রলোক, তার কাছ থেকে গাওয়া বানানো শিখে নিয়েছিলেন এই ফজলু ভাই। তো উনি তো ভালোই বানাতে পারতেন। তো এখন আর গাওয়া খেতে চাচ্ছেন না তার মুদির। এর আগে কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিলেন এবং কিছুটা বকশিসও দিয়েছিলেন, কিন্তু এইবার সে এই গাওয়া খেতে চাচ্ছে না। মনে হচ্ছে দ্রুত এখান থেকে তাকে নিয়ে বেরোতে পারলেই সে বাঁচে। উনি মুদিরকে বুঝাতে চাইলেন যে এখন কিভাবে যাই, উটগুলোকে একটু খাবার তো দিতে হবে, ওরা তো সারা রাত অভুক্ত ছিল। কিন্তু মনে হচ্ছে যে সে এটা শুনতেও নারাজ যে উট অভুক্ত থাক, মরে যাক, তুমি বাবা আমার সাথে এখনই চলো, এমন একটা অবস্থা। তারপর মোটামুটি 15 মিনিটের মতো সময় নিয়ে উটগুলোকে খাবার পানি দিয়ে ব্যাগ গুছিয়ে মুদিরের সাথে রওনা হলেন। তখন কিন্তু খামারে একটা লোকও নেই। তো এই 1 বছর পর এই প্রথম খামার থেকে এই ফজলু ভাই বাইরে আসলেন। মুদির গাড়ি চালাচ্ছে আর ফিস করে দোয়া দুরুদ পাঠ করছে, মনে হচ্ছে সে খুব ভীত। এভাবে করেই ঘণ্টাখানেকের মধ্যে চলে আসলেন সেই পুরনো বাংলো বাড়িতে, যেখানে মূলত মুদিরের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বাড়িতে ঢুকেই মুদির তার নিজ ঘরে চলে গেলেন। গাড়ির আওয়াজ পেয়ে রফিক ভাই চলে আসলেন তার কাছে। তো রফিক ভাই তার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। প্রায় 3 মাস পর রফিক ভাইকে দেখলেন। এর ভিতরে অবশ্য রফিক ভাই আসে নাই, অন্য লোক আসছিল ওই খামারে। তো একটু কুশল বিনিময় হলো। তো কথাবার্তার এক পর্যায়ে রফিক ভাই এই ফজলু ভাইকে বলেন যে আচ্ছা বলো তো, তোমাকে কি কারণে এখানে নিয়ে আসা হয়েছে? তো ফজলু ভাই বলেন যে আমি তো আসলে জানি না যে মুদির এত তাড়াহুড়া করে কেন আমাকে এইভাবে নিয়ে আসলো। আমি তো ওনার ভাষাও বুঝি না, আর বলতেও পারি না। আপনি থাকলে তো আপনার মাধ্যমে কিছু বলতে পারি। তবে তার ইশারা ইঙ্গিত দেখে বুঝতে পেরেছি যে উনি দ্রুত এখানে নিয়ে আসছেন, নিশ্চয়ই আমাকে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। আচ্ছা রফিক ভাই, আপনি কি এই বিষয়ে কিছু জানেন যে কেন আমাকে এভাবে আনা হলো? আমি কোনো ভুল টুল করছি নাকি? তো এই প্রশ্নটি করার পর রফিক ভাই কিছুটা গম্ভীর হয়ে বললেন যে না, তোমার কোনো ভুল টুল হয় নাই। এরপর রফিক ভাই বলতে শুরু করলেন যে এই মুদির রফিক ভাইকে কি শুনিয়েছে। তো রফিক ভাই উনি তো ওই মুদিরের সাথে আরবি ভাষায় কথা বলেছিলেন। তো বাংলায় করলে যেটা হয় আর কি, যে ওই রফিক ভাই বলছেন যে মুদির এই রফিক ভাইকে 2-3 দিন আগে ডেকে নিয়ে বলে যে তার সাথে নাকি কিছুদিন যাবৎ ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে। রাতে মুদির যখন ঘুমিয়ে পড়ে তখন নাকি ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পায় তার উটের খামারটি। স্বপ্নে খামারটিতে তার উটগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি উট উনি দেখতে পায়। সে দেখতে পায় যে সে খামারের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার উটগুলো ছাড়াও যে অতিরিক্ত উটগুলো থাকে তারা মুদিরকে কেন্দ্র করে ঘুরছে, চক্রাকারে ঘুরছে, আর অদ্ভুত এক ধরনের ভয়ঙ্কর গোংরানির মতো আওয়াজ করতে থাকে। প্রথম রাতের স্বপ্নে মুদির শুধু এতটুকুই দেখতে পায়। এরপর ঘুমের মাঝেই তার স্বপ্ন মিলিয়ে যায়। সকালে উঠে মুদির তার স্বপ্নের বিষয়টিকে সেভাবে আর পাত্তা দেয়নি। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন এই একই স্বপ্ন মুদির টানা প্রতি রাতেই দেখতে থাকে। এরপর সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং প্রথমবার এই রফিক ভাইকে এই বিষয়টি জানায়। এরপর রফিক ভাই তাকে বলে দিয়েছিলেন যে এগুলো তেমন কিছু না, আপনি হয়তো বেশি চিন্তা ভাবনায় মগ্ন থাকেন, তো আর আপনার অনেক কাজ, আর খামারটা তো অনেক দূরে, এটা নিয়ে তো ভাবেন, আর নতুন একটা ছেলে সেখানে গেছে, ভালো করতেছে কি খারাপ করতেছে এসব বিষয় নিয়ে চিন্তা করেন, এই জন্য হয়তো এরকম দেখতে পাচ্ছেন। তো রফিক ভাইয়ের এই কথায় কিন্তু ওই মুদির খুব একটা ভরসা পেলেন না। এটা তার চেহারা দেখে কিন্তু রফিক ভাই বুঝতে পেরেছিলেন। এরপর
এই রফিক ভাইকে ওই মুদির বলেন যে না, আমার কাছে বিষয়টা আসলে এইভাবে মনে হচ্ছে না, বিষয়টাকে এত সহজভাবে নেওয়াও আমার জন্য ঠিক হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাছাড়া তো এরকম হওয়ার কথা না, নিশ্চয়ই আমার দ্বারা এমন কোনো না কোনো সমস্যা হয়েছে, তা না হলে একই স্বপ্ন আমি এতবার দেখবো কেন? ভালো হতো যদি আমি কোনো ভালো স্বপ্ন ব্যাখ্যাকারীকে এই স্বপ্নটি জানাতে পারতাম। আচ্ছা দেখি কি করা যায়। তো সেদিন এতটুকু বলেই মুদির তার কথা শেষ করেন রফিক ভাইয়ের সাথে। এরপর আর কয়েকদিন এই বিষয়ে রফিক ভাইয়ের সাথে কথা হয় নাই। গতকাল রাত্রে, মানে রফিক ভাই বলছেন যে গতকাল রাত্রে রফিক ভাই যখন তার নিজ রুমে ঘুমাচ্ছিলেন, ঘুমের মাঝে দরজায় ঠক ঠক শব্দে তার ঘুম ভেঙে যায়। শুনতে পেলেন যে মুদির কেমন অস্থির হয়ে তাকে ডাকাডাকি করছে। তো উনি তো তাড়াহুড়া করে ঘর দরজা খুলে দিলেন। এরপর দেখতে পান যে দরজার বাইরে মুদির দাঁড়িয়ে উন্মাদ পাগলের মতো আচরণ করছে। এরপর তাকে ধরে ঘরের ভিতরে এনে বসিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। এমন সময় মুদির বলতে থাকে যে রফিক, আজ আমি কি দেখলাম, এটা আমাকে এক্ষুনি ফজলুর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ফজলের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমাকে এক্ষুনি যেতে হবে, ও ছাড়া আমাকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে কেউ পারবে না, দ্রুত ব্যবস্থা করো। তো মুদিরের মুখে সমস্ত কথা শুনে রফিক ভাই তো আগামাথা কিছু বুঝতে পারছিলেন না, কে নাকি এই মুদিরকে মেরে ফেলতে চায়, আর এই ফজলু ভাই কিভাবে মুদিরকে বাঁচাতে পারবে। এরপর এই রফিক ভাই মুদিরকে এক গ্লাস পানি এনে দেন। পানিটা একটানে খেয়ে আর এক গ্লাস পানি চাইলেন এই রফিক ভাইয়ের কাছে। উনি আর এক গ্লাস পানি এনে দিলে তা খেয়ে মনে হলো যে উনি একটু শান্ত হলেন। এরপর কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলতে অনুরোধ করেন রফিক ভাই। এরপর মুদির যে কথা শোনান তা শুনে তো রফিক ভাই ভয় পেয়ে যান। মুদির বলেন যে রফিক, কিছুদিন আগে তোমাকে বলছিলাম না যে আমার সাথে অদ্ভুত কিছু সমস্যা চলছে, সেই সমস্যাটি কেন হয়েছে সেটার মূল কারণ আমার কিছুটা হলেও বোধগম্য হয়েছে। এতদিন যাবত আমি শুধু স্বপ্ন দেখছি, কিন্তু আজকে রাত্রে আমি তো বাস্তবে দেখছি রে বাপু। শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যে তো আমি ঘুমাই গেছি। আমি যখন ঘুমাই গেছি তখন ঘুমের মধ্যে আমি একটা শব্দ শুনতে পাই। শব্দের কারণে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো যে শব্দটা বাইরে থেকে হচ্ছে। আমি তখনও ঠিক বুঝতে পারি নাই যে শব্দটা আসলে কিসের, শব্দটি কিসের এটা ভালো করে বোঝার জন্য শোয়া থেকে উঠে বসলাম। গভীর মনোযোগ দিয়ে যতটুকু বুঝতে পারলাম এটি কোনো ভারী প্রাণীর পায়ের আওয়াজ হতে পারে। শব্দটি আমি তখনও পাচ্ছিলাম। তো এমন শব্দ শুনে বিষয়টি দেখার জন্য দরজাটি খুলে বাইরে আসলাম। দরজা খোলার সময় মনে হয়েছিল শব্দটি হাওয়ায় মিলিয়ে গেল। আর বাইরে এসে আমার চোখের সামনে তেমন কিছু দেখলাম না, আর কোনো শব্দও পাচ্ছিলাম না। এরপর মনের ভুল ভেবে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে থাকার 1 থেকে 1.5 মিনিট পর আবার একই শব্দ আমি শুনতে পাই। এবার কিছুটা রাগান্বিত হয়ে গেলাম, ভাবলাম যে কেউ মজা নিচ্ছে নাকি আমার সাথে, এত বড় সাহস। এই ভেবে শব্দটাকে তোয়াক্কা না করে শুয়ে রইলাম। কিন্তু শব্দের তীব্রতা আমাকে আর শুয়ে থাকতে দিল না। আবার উঠে ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এবার দেখতে পেলাম শব্দটির উৎস একদল উট আমাদের উঠোনের মাঝে এলোমেলোভাবে ছোটাছুটি করছে। তৎক্ষণাৎ কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে লাগলাম আসলে বাউন্ডারির ভেতরে এত রাত্রে এখানে উটগুলো ঢুকলো কিভাবে? মেইন গেটে তো লাগানো ছিল, তাহলে এই উটগুলো বাড়ির ভেতরে কিভাবে প্রবেশ করলো? আর এগুলো কার উট? এইভাবে একটু রাগান্বিত হইলাম। মানুষ উট পালন করে কিন্তু তাদের ঠিক মতো দেখাশোনা করতে পারে না। মধ্যরাতে আমাকে জ্বালাতন করার জন্য এই উটগুলো চলে আসছে বা ছেড়ে দিছে। আবার ভাবলাম আমার জানা মতে আমাদের এই অঞ্চলের আশেপাশে কেউ উট তো পালন করে না, এটা তো আবাসিক এলাকা। আবাসিক এলাকায় তো এখানে কেউ উট পালন করে, উট পালন করার জায়গা আলাদা, তাহলে এখানে উট আসলো কোত্থেকে? এরপর আমি যখন ভালোভাবে সেই উটগুলোকে লক্ষ্য করলাম, ঠিক তখনই বুঝতে পারি এই উটগুলোকে আমি আগে কোথায় যেন দেখেছি। আর বেশি চিন্তা করতে হলো না, মনে পড়ে গেল এই উটগুলোকে আমি কিছুদিন যাবত আমার স্বপ্নের মধ্যেই দেখছি। এই দৃশ্যটি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এমন সময় তোমাদের যে কাউকে ডাক বসাতে চিন্তা করতে পারলেও ডাকার শক্তিটুকু আর পেলাম না। শুরুতেই যে ঘর থেকে বাহিরে উঠোন 2 কদম এসে দাঁড়িয়েছিলাম, সেভাবেই সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম আর এই উটগুলোর কাণ্ড কারখানা দেখতে থাকলাম। উটগুলো দেখতে স্বাভাবিক উটের মতো হলেও এদের শরীর থেকে আলো বের হচ্ছিল, আর তাদের গায়ের রং সবগুলো ছিল ধবধবে সাদা বর্ণের। উটগুলো ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে আমার দাঁড়ানোর জায়গাটা থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে এসে সারিবদ্ধ হয়ে মোট 4টা উট দাঁড়িয়ে গেল। আর এরপর সেগুলো এমন ভাবে আমার দিকে তাকালো, আর এদের চোখের দিকে তাকিয়ে আমি ভয়ে কেঁপে উঠলাম। স্বাভাবিক উটের চোখ এগুলো না, একেবারে রক্তের ন্যায় লাল হয়ে আছে।
দেখে মনে হচ্ছে এখনই আমার উপর আক্রমণ চালাবে, আর তাদের আক্রমণে আমার দেহ একদম মাটির সাথে মিশে যাবে। আমি দোয়া কালাম পড়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ভয়ে সেগুলো কোনো কিছুই আমার মনে আসছিল না, মুখেও আসছিল না। আমি মুখ দিয়ে কোনো আওয়াজও করতে পারছিলাম না। কি এক বিব্রতকর ভয়ঙ্কর এক মুহূর্ত আমি পার করছিলাম। এরপর খেয়াল করলাম চারপাশে ধীরে ধীরে ভীষণ ঝড় তুফান শুরু হয়ে গেছে। এর মাঝেই উটগুলো একে একে সাদা ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের আকৃতিও পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেগুলো এক ভিন্ন ধরনের অবয়বে পরিণত হলো, যা আমি আগে কখনোই দেখিনি। আকৃতিতে এরা এতই বড় হয়েছিল যে তাদেরকে দেখার জন্য আমার মাথা উঁচু করে উপরের দিকে তাকাতে হয়। দেখতে পেলাম আমার সামনে মোট 4টি অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের মাঝের 2টি অবয়বের উচ্চতা সর্বনিম্ন হলেও 20 ফিটের কাছাকাছি, আর দুই পাশে 2টি অবয়বের উচ্চতা এর থেকে আরো অনেক বেশি। 40 ফুট তো হবেই, এর থেকে কম হবে না। বিশাল দানবীয় ভয়ঙ্কর দেহ নিয়ে আমার সামনে এগুলো দাঁড়িয়ে রইল। এরপর 4টি অবয়ব একসাথে কিছুটা কুঁজো হয়ে মাথাটা ঝুঁকে আমার মুখের কাছাকাছি তাদের মাথা নিয়ে আসলো। এতটাই কাছে আনলো যে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বাতাসটা সেটাও আমার শরীরে পড়ছে। তাদের শরীরের যেই একটা গরম ভাব আর নিঃশ্বাসের যে একটা গরম ভাব সেটা এসে আমার শরীরে লাগছে, আর আমার শরীরের জামা কাপড়গুলো সেই নিঃশ্বাসের সেই ভাবে উঠছে। আমার শরীরে কোনো শক্তি নাই, এখান থেকে ছুটে গিয়ে পালাবো সে উপায়টাও নাই। বাইরে ঝড়ো আবহাওয়া চলছে। এর মাঝেই রাতের ঘোলাটে আলোতে সেই ভয়ঙ্কর বৃষ্টির চেহারাটা দেখতে পেলাম, যা আমি দ্বিতীয়বার কখনোই দেখতে চাই না। দেখতে পেলাম সেগুলোর মাথার চুলে জট লাগানো, চুলগুলো মাথা থেকে বেয়ে মাটি পর্যন্ত নেমে এসেছে। ঠিক একটি বট গাছের শেকড় যেভাবে ছড়িয়ে যায় চারদিকে, মনে হচ্ছে ওই রকম। আর যে ঝড়ো বাতাস চলছে সেই বাতাসে চুলগুলো এসে মাঝে মাঝে আমার শরীর স্পর্শও করছিল। বিস্তীর্ণ কপালের নিচে অনেক বড় বড় 2টি চোখ, সেগুলো মোটামুটি একটি ফুটবলের সমান তো হবেই এক একটা। চোখগুলো মনে হচ্ছিল আগুনের 2টো কুণ্ডুলি, মনে হচ্ছিল সেখান থেকে আগুন ছিটকে এসে পড়বে আমার উপর। আর এই 4 জোড়া চোখের খানিকটা আলো মাটিতে পড়ে আশেপাশে আলোকিতও হয়ে গিয়েছে। লম্বা একটি নাক, যেটি লম্বা হতে হতে চোখা হয়ে একেবারে থুতনি অবধি নেমে এসেছে। মুখ কিছুটা হা করা ছিল। অন্ধকারের ওই আবছা আলোতে মাড়ির কুচকুচে কালো দাগ যেগুলো ছিল সেগুলো চিকচিক করে উঠল। তাদের পুরো শরীর লোমশ ছিল। বিশাল বড় বড় 4টি হাত পা, বিশাল এক মাথা। পরক্ষণে সেই অবয়বগুলোর মধ্য থেকে একটি অবয়ব আমাকে বলে উঠল, কিরে ভয় লাগছে? আমরা আজ তোর কাছে এসেছি একটা কাজে। আমরা মরুভূমির জিন, সচরাচর কোনো মানুষের সামনে আমরা আসি না, আর কখনো আসলেও নিজেদেরকে স্বরূপে প্রকাশ করি না। আমরা তোর বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। যতটুকু জেনেছি তুই মানুষ হিসাবে খারাপ না, তাই তোর কোনো ক্ষতি আমরা করব না। আজকে শুধু এখানে আসছি একটা কথা জানাতে। ফজলু নামের যে লোকটা আছে মরুভূমির উটের খামারে, তার বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমবার তোকে ভালোভাবেই বলছি, যত দ্রুত সম্ভব এই ছেলেটাকে তার নিজ ঠিকানায় পাঠিয়ে দিবি। আর এই একই কথা যদি দ্বিতীয়বার এসে তোকে বলতে হয়, তাহলে পরিণাম যে কি ভয়াবহ হবে তুই কল্পনাও করতে পারবি না। তোর সবকিছু লন্ড ভন্ড করে দেব একদম। আজকে স্বরূপে আসার কারণ তুই বুঝতে পারছিস, আমাদের শক্তি সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারছিস। এখন ভালোভাবে বুঝিয়ে দিলাম, তুই যদি এটা সমাধান না করিস এরপরে ভালোভাবে কিছু বলবো না, এরপর কি হবে তুই সেটা বুঝতে পারবি। মনে রাখিস কিন্তু কথাগুলো। তাদের কথার উত্তর আমি শুধু আমার মাথাটা একটু ঝুঁকালাম। এরপর তারা সোজা হয়ে দাঁড়ালো আর আমার চোখের সামনে ধীরে ধীরে ছোট হতে থাকলো। অল্প কিছুক্ষণের মধ্যে সেগুলো স্বাভাবিক মানুষের আকৃতিতে চলে আসে, আর তারপর তারা ধোঁয়ার রূপে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে এবং মিলিয়েও যায়। আমি সেই জায়গাতে একই রকম ভাবে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে চারপাশের ঝড় তুফানও একসময় মিলিয়ে গেল। আমি আমার শরীরের শক্তি ফেরত পেলাম। শরীরের শক্তি ফেরত পেলাম, আর ফেরত পাওয়ার পর তখনই চিৎকার করে এক দৌড় দিয়ে তোমার ঘরের সামনে এসে তোমাকে ডাক দিলাম। আচ্ছা, বাড়িতে এত শব্দ, এত কিছু হলো, তুমি কি কিছুই শুনতে পাওনি? রফিক ভাই বলেন, কই না তো, এত কিছু হয়ে গেল, আমি তো কিছুই টের পেলাম না। সেই অস্থির অবস্থাতেই নাকি মুদির বলল, আমি এখনই ফজলুকে আনতে যাচ্ছি, আর যত দ্রুত সম্ভব ওকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি। এতে করে যদি আমি বাঁচতে পারি
তুমি চলো, আমার সাথে চলো। এই বলে মুদির ঘর থেকে বের হয়ে তার গাড়ির কাছে গেল। এদিকে এই রফিক ভাই খামারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় গাড়ির শব্দ পেলেন, মানে গাড়ি স্টার্ট দিয়েছে। রফিক ভাই বের হয়ে দেখলেন মুদির এতটাই ভয় পেয়েছে যে এই রফিক ভাইয়ের জন্য যে অপেক্ষা করবে 2টা মিনিট, এই ধৈর্য তার ছিল না। মুদির একাই চলে যায়, আর এই যে ফজলু ভাই বা ফজল ভাইকে নিয়ে চলে আসে। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। তো যাই হোক, খুশির বিষয় এটাই যে আমাদের ফজলু ভাই দ্রুত বাড়িতে চলে যেতে পারবেন, এটাই আর কি রফিক ভাই জানান। রফিক ভাইয়ের মুখে সমস্ত কথা শুনে ফজলু ভাই তো বুঝতে পারলেন যে মূল ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। রফিক ভাইকে ওই সময় তেমন কিছু বললেন না, শুধু বললেন যে রফিক ভাই আমি তো বলতে পারি না যে কেন কি হয়েছে, কারণ রফিক ভাই জিজ্ঞেস করছিলেন যে আসলে মূল বিষয়টা কি, তুমি কি জানো? তখন উনি বলছেন যে না আমি তো আসলে এখন বলতে পারবো না। উনি কিন্তু মিথ্যা কথা বলেন, উনি বলছেন যে আমি এখন এই বিষয়ে কিছু বলতে পারবো না, পরে দেখি বলা যায় কি না। ওই সময় অবশ্য রফিক ভাই তাকে কোনো জোরাজুরি করেন নাই, শুধু বলেছিলেন যে তোমার মন চাইলে সময় করে বললো আমাকে। তো সেই রাত্রে এতটুকু আলোচনা হয় আর কি, সারাদিন এখানেই ছিলেন। তো রফিক ভাইয়ের সাথে উনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝে একটি স্বপ্ন উনি দেখেন, মানে ফজলু ভাই স্বাভাবিক দিনের মতো উনি ওই উটের খামারে কাজ করছেন, এমন সময় দেখতে পেলেন দূর থেকে 4টা উট মরুভূমির পথ ধরে খামারের দিকে এগিয়ে আসছে। এরপর তারা এই ফজলু ভাইয়ের কাছে এসে বলতে থাকে, তোমার কাজ ইনশাল্লাহ হয়ে গিয়েছে, আমরা 4 জন তোমার মুদিরের সাথে দেখা করে কথা বলেছি, আর তার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা যাই নাই, কারণ আমরা এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ক্ষতি করিনি, আর সে লোকটা ভালো, এই জন্য তার ক্ষতি করার ইচ্ছা আমাদের ছিল না। আমরা আমাদের স্বরূপে তাকে দেখা দিয়েছি, যাতে করে সে দ্বিতীয়বার এই ভুল আর না করে। সে আমাদের কথা দিয়েছে সে দ্রুত এইটার সমাধান করবে, আর যদি সে কথার বরখেলাফ করে আমরা জানি কিভাবে কাজ করতে হয় এবং কাজ করাতে হয়। প্রথমবার যখন তোমার সাথে দেখা করেছিলাম, এরপর থেকে তোমাকে আমরা চোখে চোখে রাখতাম, তোমার আচার আচরণ দেখে বুঝতে পেরেছি তুমি একজন ভালো মানুষ। তাই আল্লাহর জন্য তোমাকে আমরা উপকার করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে না। নিজ দেশে ফেরত যাও, আর সবসময় ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখো। এতটুকুতেই সেই রাতের স্বপ্ন শেষ হয়ে যায়। পরের দিন রফিক ভাইকে ডেকে নিয়ে সমস্ত ঘটনা এই ফজলু ভাই খুলে বলেন। রফিক ভাই এই পুরো ঘটনা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পেয়েছো, শুকরিয়া আদায় করো। ওই দিন থেকেই সেই মুদির এই ফজলু ভাইকে নিজ দেশে পাঠানোর দ্রুত ব্যবস্থা শুরু করে দেয়। মাত্র 5 দিনের মাথায় সব কাগজপত্র ঠিকঠাক করে এই খালাসনামা বা মুক্তির পত্র দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। তা না হলে কিন্তু ওই ইমিগ্রেশনে তো ধরবে, ওরকম একটা সিস্টেম ছিল ওই সময়। তো যেদিন উনি চলে আসেন সেদিন বেশ অনেক টাকা ওই মুদির এই ফজলু ভাইকে দিয়েছিলেন। বিশেষ করে খালি হাত খরচের জন্যই 300 রিয়াল ওই সময় 1992 সালে, 91 সালে গিয়েছিলেন, ওই সময় তো 92 সাল আর কি, দিয়েছিলেন এবং ক্ষমা চান যে আমার কোনো আচরণে কষ্ট পেলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শুধু তাই না, এই যে মুদির উনি এই 5 দিনের ভেতরে ওনার কাছে থাকা একই রকম ভাবে যাদেরকে উনি কিনে নিয়েছিলেন এরকম 120 জন লোককে উনি মুক্ত করে দেন। আর এই 120 জনের মধ্যে সবাই যে শুরুতেই তার কাছে এসেছিল বিষয়টা এরকম না, হয়তো তার আগে অন্য কারো কাছে ছিল, সে আবার এনার কাছে বিক্রি করে দিয়েছে। অনেকদিন তারা দেশে ফেরত যেতে পারে নাই। তারা যখন মুক্তি পায় অনেকেই বলেছিল তারা আবার ফেরত এসে তার কাছেই কাজ করবে, আর যারা নতুন এসেছে তারা বলেছিল যে আমরা যাব না আপনার কাছ থেকে। মুদির তখন তাদের কি করেছে, তাদেরকে খালাস তো করে দিয়েছে, ওই খালাসপত্র যেটা সেটাও ইস্যু করে দিয়েছে। তখন মুদির তাদেরকে চুক্তি মানে এই যে বেতন ভিত্তিক যে বেতনের চুক্তি হয়েছে যে এত টাকা বেতনে, একদম মানে সরকারি যে নিয়ম সেই নিয়মে ওই লোকগুলো ওই মুদিরের কাছেই রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে দেখুন মুক্তি পাওয়ার পরও এই 120 জনের মধ্যে হাতে গোনা অল্প কিছু লোক যারা বহুদিন যাবৎ বাড়িতে যেতে পারে নাই, ওনারা শুধু বাড়িতে গেছিলেন, আর ম্যাক্সিমাম লোকে ওই মুদিরের কাছেই রয়ে গেছিলেন। তারা মুক্তি পাওয়ার পরও তারা যায় নাই। তারা তখন ওই সরকারি যে সিস্টেমটা যেটা বৈধভাবে যেটা থাকার ব্যবস্থা সেইটা মুদিরের কাছে মুদির সেটা করে দিয়েছিলেন এবং ওই মুদিরের আন্ডারেই তারা ছিলেন। তাহলে মুদিরও ভালো মানুষ, নিঃসন্দেহে এটা বলতে হবে, তা না হলে তো ওনারা তার কাছে থাকতে চাইতেন না।
তো এভাবে এই ফজলু ভাই উনি বাংলাদেশে ফেরত আসেন। বাংলাদেশে যখন উনি ফেরত আসেন, উনি তো আসলে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন নাই যে উনি কবে আসবেন, কি আসার বিষয়। তখন ওই সময় উনি যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামার পর উনি একা একাই বাড়িতে চলে আসেন। হঠাৎ করে উনি বাড়িতে চলে আসছেন কোনো খোঁজ খবর ছাড়া। আর এতদিন যে উনি নাই, বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন যে উনি মারা গেছেন, হারিয়ে গেছেন। তো হঠাৎ করে তাকে পেয়ে সবাই তো আবেগ আপ্লুত হয়ে পড়ে। ওই সময়ে মূলত এই জিন পরিবারের সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল, তারা কিভাবে সহযোগিতা করছে, ওই সময় পরিবারকে বলেন নাই, পরবর্তীতে বলেছিলেন, মানে অনেকদিন পরে বলেছিলেন। তো উনি আসার পর বেশ অনেকদিন পার হয়ে যায়। পরবর্তীতে আবার উনি সৌদি আরবে পাড়ি জমান, এবার একদম আরো ভালোভাবে আরো খোঁজ খবর নিয়ে। তবে এরপর যখন উনি সৌদি আরবে গিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার ভাগ্য খুলে যায়। সেখানে কাজ করার পর আর কখনো পেছন দিকে তাকাতে হয় নাই। সেখানে ওনার নিজস্ব ব্যবসা, নিজের 2টি দোকান, এখনো ওনার সেখানে ব্যবসা রয়েছে। ওনার আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ওনার পরিবার নিয়ে উনি সেখানে থাকেন। প্রায়শই উনি দেশে আসেন। 6 মাস অন্তর তো উনি আসেনি, কখনো পরিবার সাথে নিয়ে আসেন, কখনো একা আসেন। তো এভাবে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন। এভাবে উনি চলছেন আলহামদুলিল্লাহ। আর ওই ঘটনার পরে আর কখনোই সেই জিন পরিবারকে উনি দেখেনও নাই, স্বপ্নেও দেখেন নাই, আর উনিও কখনো ডাকেন নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে যারা মরুভূমির ওই নির্জন জায়গায় উট চড়ান, অনেকেই তো ভালো কাজের জন্য সেখানে গিয়েছেন, মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দেখা গেল ওই মরুভূমির মধ্যে নির্জন জায়গায় ওই গরমের মধ্যে উট চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আর ফেরত আসার উপায় নাই, পাসপোর্ট কেড়ে নিয়েছে তার কফিল বা মুদির, ফেরত আসার উপায় নাই। এভাবেই চলছে কিন্তু দিন, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন গিয়ে তাদের খাবার দিয়ে আসায়। তো এটা যে কি কষ্টের কাজ। এখন তো না হয় মোবাইল হয়েছে, ইন্টারনেট হয়েছে, যোগাযোগ করতে পারে মানুষ, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে একবার চিন্তা করুন কি ভয়ঙ্কর অবস্থা, কতটা নিঃসঙ্গ মানুষ পার করেছে। এখনো মোবাইল থাকলেও মানুষ তার স্বজনদের যে উপস্থিতি, প্রেজেন্স, এটা কি মোবাইলে হয় না। নিঃসঙ্গ যে অবস্থা, একজন কথা বলার মানুষ সশরীরে যদি আশেপাশে না থাকে তাহলে কি ভালো লাগে? নিশ্চয়ই লাগে না। এখনো কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এই জন্য যারা বিদেশে যাবেন, আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তারা অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে যাবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে যেতে হবে। আর যারা এই সমস্যার মধ্যে আছেন, যারা শুনছেন, ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান করে দিন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এই ঘটনার মাধ্যম দিয়ে দোয়া করি সেই মুদিরের জন্য, যিনি খুবই ভালো মানুষ ছিলেন। হয়তো বা সেখানকার একটা সিস্টেম ছিল, সিস্টেমের ভিতরে থেকে উনি ওইভাবে মানুষগুলোকে কিনে কাজ করাচ্ছিলেন, কিন্তু তাদের সাথে কখনো জুলুম করেন নাই। জুলুম যদি করতেনই তাহলে তো তার কর্মচারীরা মুক্তি পাওয়ার পরও তাকে ছেড়ে চলেই যেত, থেকে যেত না। রফিক ভাইয়ের জন্য দোয়া করি, ভালো হৃদয়ের মানুষ ছিলেন, সবসময় ফজল ভাইকে উনি সাহস দিতেন। আর সেই জিন পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার, থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঘটনা শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল।